হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ সেল। আমি প্রিয়তোষ পাত্র। আজকে আবার এসেছি তো একটা নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে। তো তোমরা সবাই জানো যে ডব্লিউবিএসসিটি অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিকের বোর্ড আছে, তারা কিন্তু তাদের যে ইভেন সেম অর্থাৎ 6 সেম এবং 4th সেমের এক্সামের ডেট কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। আগে যে ডেট ছিল সেটা ছিল 20 মে অর্থাৎ 20 মে। সেই ডেটটাকে এক্সটেন্ড করে করা হয়েছে 28 মে। অর্থাৎ তোমাদের যে 4th সেম এবং 6 সেমের যে এক্সাম হবে সেটা হবে 28 মে থেকে। ওকে, তো আর বেশি দিন দেরি নেই। সেমিস্টার পরীক্ষা হতে খুব বেশি হলে হাতে গোনা কয়েকটা দিন আছে। তো অলরেডি তোমরা নিজেদের প্রিপেয়ার করা শুরু করে দিয়েছো, তোমরা তোমাদের এক্সামের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো। তো আজ আমি যে টপিকের উপর ডিসকাস করব বা যে টপিক নিয়ে আমরা ভিডিও বানাবো সেটা হলো যে ডিপ্লোমা সেকেন্ড ইয়ার 4th সেমে একটা সাবজেক্ট আছে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো এই সাবজেক্টের ওপর আমরা কিছু নিউমেরিক্যাল করব, যে নিউমেরিক্যালগুলো আগের পরীক্ষাতে এসেছে, বারংবার পরীক্ষাতে এসেছে। ইভেন এর সামনে যে তোমাদের সেমিস্টার এক্সাম আছে সেই সেমিস্টার এক্সামেও কিন্তু সেই নিউমেরিক্যালগুলো খুবই ইম্পর্টেন্ট, বা সেই নিউমেরিক্যাল বা সেই টাইপের নিউমেরিক্যাল তোমাদের পরীক্ষাতে আসতে পারে। সেই ধরনের কয়েকটা নিউমেরিক্যাল আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো তোমরা লাইক দিও, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের ইউটিউব চ্যানেলের নাম নলেজ সেল। তো চলো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন যেটা হলো A 132 kV transmission line has the following data. Weight of the conductor 680 kg per kilometer. বলে যে একটা 132 কেভি ট্রান্সমিশন লাইন আছে যার কিছু ডাটা দেওয়া আছে। ফার্স্ট যে ডাটা আছে সেটা ওয়েট অফ দ্য কন্ডাক্টর 680 কেজি পার কিলোমিটার। তো আমরা নিতে পারি গিভেন ওয়েট অফ দ্য কন্ডাক্টর 680 কেজি পার কিলোমিটার। ওকে, 680 কেজি পার কিলোমিটার। নেক্সট বলেছে লেন্থ অফ স্প্যান 260 মিটার, লেন্থ অফ স্প্যান 260 মিটার বা 260 মিটার। আলটিমেট স্ট্রেংথ 3100 কেজি, আলটিমেট স্ট্রেংথ বলেছে 3100 কেজি। সেফটি ফ্যাক্টর 2, সেফটি ফ্যাক্টর দেওয়া আছে 2। ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যাট হুইচ দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড। কত হাইটে, গ্রাউন্ড থেকে ঠিক কতটা উঁচুতে কন্ডাক্টরটা আমাদের যে লাইন সাপোর্ট বা পোল থাকে সেখানে কানেক্ট করা আছে বা কোন জায়গায় সাপোর্ট দেওয়া আছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স রিকোয়ার্ড ইজ 10 মিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে দিয়েছে 10 মিটার। এই কোশ্চেনটা বারংবার পরীক্ষাতে এসেছে এবং এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা স্যাগের যে তোমাদের স্যাগ ইন ওভারহেড লাইন যে টপিক আছে, ওভারহেড লাইন্স অর্থাৎ স্যাগের যে টপিক আছে সেই জায়গা থেকে বা সেই স্যাগের কিন্তু এটা একটা ক্যালকুলেশন বা স্যাগ থেকে এই অঙ্কটা নেওয়া হয়েছে। তো আমরা এই অঙ্কটা করব, এই ম্যাথটাকে সলভ করব, তার আগে কয়েকটা জিনিস জেনে নেব। সেটা কি? ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হলো লেন্থ অফ স্প্যান। লেন্থ অফ স্প্যান কি? বেসিক্যালি লেন্থ অফ স্প্যান হলো দুটো যে লাইন সাপোর্ট তাদের মাঝের যে ডিস্টেন্স। অর্থাৎ তোমরা দেখতে পাবে তোমাদের বাড়ির বাইরে যে ইলেকট্রিক পোল থাকে বা লাইন সাপোর্ট থাকে, দুটো ইলেকট্রিক পোলের মাঝে যে হরাইজন্টাল ডিস্টেন্স তাকে বলা হয় স্প্যান লেন্থ বা লেন্থ অফ স্প্যান। এরকম যদি দুটো পোল থাকে এদের মাঝের যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে লেন্থ অফ স্প্যান। ওকে, নেক্সট সেটা হলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর তোমরা দেখবে এই যে দুটো পোল থাকে এর মাঝে যে কন্ডাক্টর থাকে সেটা দেখবে ঠিক এইভাবে থাকে, কিছুটা এরকম কন্ডাক্টরটা এরকম ঝুলে থাকে। ওকে, তো স্প্যান বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কাকে বলা হচ্ছে? গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে এই যে কন্ডাক্টরের নিয়ারেস্ট মানে লোয়েস্ট পয়েন্ট, কন্ডাক্টরের যে লোয়েস্ট পয়েন্ট কোথা থেকে না, গ্রাউন্ড থেকে কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্ট, তার যে ডিস্টেন্স অর্থাৎ এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে গ্রাউন্ড
ক্লিয়ারেন্স, আমি শর্ট ফর্মে লিখলাম, এটা হলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। জিসি লিখলাম, এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। কোনটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স? অর্থাৎ কন্ডাক্টর যখন এইভাবে ঝুলে থাকে, তার যে একদম লোয়েস্ট পয়েন্ট, এই সাপোর্ট থেকে কন্ডাক্টর ঝুলে আছে, তার যে লোয়েস্ট পয়েন্ট, এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের মাঝের যে ডিস্টেন্স বা এই যে ক্লিয়ারেন্স, তাকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ওকে, স্যাগ কাকে বলা হয়? স্যাগ হচ্ছে এই যে লোয়েস্ট পয়েন্ট আর এই যে কন্ডাক্টর যে পোলে সাপোর্ট দেওয়া আছে সেই দিকেই হোক বা এদিকেই হোক, তো এই যে এদের মাঝের ডিফারেন্স, এটাকে বলা হচ্ছে স্যাগ। ওকে, স্যাগ কিন্তু কখনোই এইটা না, এই লোয়েস্ট পয়েন্ট না। অনেক জায়গায় বা তোমাদের মধ্যে অনেকের ভুল ধারণা থাকতে পারে যে স্যাগ হচ্ছে কন্ডাক্টর যে এইভাবে ঝুলে থাকে সেটাকে স্যাগ বলে, না, সেটা স্যাগ নয়। স্যাগ হলো এই যে আমাদের সাপোর্টের যেখানে কন্ডাক্টরটা সাপোর্ট দেওয়া আছে বা লাইন সাপোর্টের যেখানে কন্ডাক্টরটা কানেক্ট করা আছে, সেখান থেকে কন্ডাক্টরের যে লোয়েস্ট পয়েন্ট তার মাঝের যে ডিফারেন্স, সেটাকে বলা হচ্ছে স্যাগ। সেটা হচ্ছে এটা। ওকে, তো এখানের মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ এটা দেওয়া আছে 10 মিটার, লেন্থ অফ স্প্যান অর এল দেওয়া আছে 260 মিটার। ওকে, আর কয়েকটা ডাটা দেওয়া আছে, তার উপরে বেস করে আমাদের এই গোটা ম্যাথটাকে ক্যালকুলেট করতে হবে। তো চলো দেখে নিই আমরা কিভাবে করব। ফার্স্ট যেটা গিভেন ডাটা আমার কাছে আছে সেটা হলো ওয়েট অফ দ্য কন্ডাক্টর 680 কেজি পার কিলোমিটার, এটাকে আমরা ডব্লিউ দিয়ে ডিনোট করি। ওকে, এইবার এখানে তোমরা ইউনিটগুলোকে লক্ষ্য করবে, কি ইউনিট দেওয়া আছে। এখানে যে ইউনিট আছে সেটা হলো কেজি পার কিলোমিটার, কিন্তু আমরা স্যাগের ক্যালকুলেশন করার সময় আমরা অলওয়েজ ওয়েট অফ দ্য কন্ডাক্টর কেজি পার মিটারে ক্যালকুলেট করি, কেজি পার মিটারে ক্যালকুলেট করি। তো কেজি পার মিটারে ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে 680কে 1000 দিয়ে ভাগ দিতে হবে, কেজি পার মিটার। আর এটাকে সলভ করো, 0.68 কেজি পার মিটার। ওকে, এটা হলো ওয়েট অফ দ্য কন্ডাক্টর। নেক্সট যেটা দেওয়া আছে সেটা হলো লেন্থ অফ স্প্যান বা স্প্যান লেন্থ। এল, এটা আছে 260 মিটার। ওকে, নেক্সট যে গিভেন ডাটা, নেক্সট ডাটা আছে আলটিমেট স্ট্রেংথ অ্যান্ড সেফটি ফ্যাক্টর। আমাদের এখানে আমাদের স্যাগ ক্যালকুলেশন করতে গেলে যেটা লাগে সেটা হলো টেনসাইল স্ট্রেংথ। তো টেনসাইল স্ট্রেংথ আমরা কীভাবে ক্যালকুলেট করব? টেনসাইল স্ট্রেংথ, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি। টেনসাইল স্ট্রেংথ ইকুয়ালস টু আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর। এখানে আলটিমেট স্ট্রেংথের ভ্যালু আছে 3100, সেফটি ফ্যাক্টর আছে 2, আর এটাকে সলভ করলে আমরা পাই 1550 কেজি। ওকে, তো আমরা এখানে কি পেলাম? আমরা এখানে ওয়েট অফ দ্য কন্ডাক্টর পেলাম, যেটা হলো 0.68 কেজি পার মিটার। আমরা পেলাম স্প্যান লেন্থ, এটা 260 মিটার। আমরা পেলাম টেনসাইল স্ট্রেংথ, এটা 1550 কেজি। ওকে, তো আমরা এখান থেকে স্যাগ ক্যালকুলেট করতে পারবো। তো স্যাগের ফর্মুলা হলো, ইকুয়াল সাপোর্টের ক্ষেত্রে স্যাগের ফর্মুলা ডব্লিউ এল স্কোয়ার বাই 8t। ওকে, ডব্লিউ এল স্কোয়ার বাই 8t। ডব্লিউ কি? ডব্লিউ হলো ওয়েট অফ দ্য কন্ডাক্টর, যেটা আমরা পেয়েছি 0.68। লেন্থ কত? লেন্থ আছে বা স্প্যান লেন্থ যেটা, সেটা হলো 260 মিটার, যেটা আমরা পেয়েছি 260 বাই 8 ইন্টু টেনসাইল স্ট্রেংথ আমরা পেয়েছি 1550। এটাকে আমরা সলভ করব, এর জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তোমরা
পরীক্ষাতে তোমরা এই ক্যালকুলেটর বা সাইন্টিফিক ক্যালকুলেটর তোমরা পরীক্ষাতে ব্যবহার করবে। তো আমরা এই সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে দেখব এর ভ্যালু কত আসছে। 0.6 এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হলো 3.27 মিটার। সরি, একটুখানি 0.68 ইন্টু 60 স্কোয়ার ডিভাইডেড বাই তো আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো 3.7 মিটার। ওকে, তো আমরা যে ভ্যালুটা পাচ্ছি 3.7 মিটার। তাহলে আমরা স্যাগ পেলাম 3.7 মিটার, অর্থাৎ আমি যদি এখানে ছবিটা ড্র করি, এটা হলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা আমি বলেছি 10 মিটার, আর আমরা পেলাম এই স্যাগ, এটা হলো 3.7 মিটার। আমাদের যেটা বের করতে বলা হয়েছে বা যে ভ্যালুটা বের করতে বলা হয়েছে সেটা হলো ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যাট হুইচ দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড। অর্থাৎ গ্রাউন্ড থেকে কত উপরে কন্ডাক্টরটা সাপোর্ট দেওয়া আছে, কত উপরে আছে। আমরা এখানে 10 মিটার পেয়েছি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, স্যাগ পেয়েছি 3.7 মিটার। আমরা যদি দুটোকে টোটাল করে দিই বা দুটোকে অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা কন্ডাক্টর ঠিক গ্রাউন্ড থেকে কত উপরে সাপোর্ট দেওয়া আছে সেটা পেয়ে যাব। The conductor should be supported at the level of height of 10 plus 3.7 equals to 13.7 meter. ওকে, তো 13.7 মিটার উপরে কন্ডাক্টর সাপোর্ট দেওয়া আছে, অর্থাৎ পোলের হাইট বা আমি বলতে পারি যে লাইন সাপোর্টের হাইট 13.7 মিটার। বেসিক্যালি আমরা দেখতে পাই লাইন সাপোর্টের মাথাতেই কন্ডাক্টরটা কানেক্ট করা থাকে বা তার একটু বেশি হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রাউন্ড থেকে 13.7 মিটার ওপরে বা 7 মিটার হাইটে কন্ডাক্টর কানেক্ট করা আছে বা কন্ডাক্টরটা পোলের সাথে সাপোর্ট দেওয়া আছে। ওকে, বোঝা গেল কোনটা? চল পরবর্তী প্রবলেম আমরা দেখে নেব। এ 3-phase ট্রান্সমিশন লাইন ইজ বিং সাপোর্টেড বাই 3 ডিস্ক ইনসুলেটর। একটা 3-phase ট্রান্সমিশন লাইন আছে যাকে সাপোর্ট দেওয়া আছে 3 ডিস্ক ইনসুলেটর বা 3টে ডিস্ক ইনসুলেটর দিয়ে। ওকে, দ্য পোটেন্সিয়ালস অ্যাক্রস টপ ইউনিট, টপ ইউনিটে অ্যাক্রসে পোটেন্সিয়াল, টপ ইউনিট কোনটা ধরা হচ্ছে যেটা নিয়ার টু দ্য টাওয়ার, অর্থাৎ টাওয়ারের কাছে যেটা আছে সেটাকে বলা হচ্ছে টপ ইউনিট। অ্যান্ড মিডিল ইউনিট অর্থাৎ মাঝের যে ইউনিট আছে সেটা, তাদের পোটেন্সিয়াল দেওয়া আছে 8 কেভি অ্যান্ড 11 কেভি রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য রেশিও অফ ক্যাপাসিটেন্স বিটুইন পিন অ্যান্ড আর্থ টু সেলফ ক্যাপাসিটেন্স অফ ইচ ইউনিট। কী বলা হচ্ছে, তাদের যে ক্যাপাসিটেন্সের পিন অ্যান্ড আর্থ, অর্থাৎ পিন অ্যান্ড আর্থের অ্যাক্রস যে ক্যাপাসিটেন্স তার সাথে যে সেলফ ক্যাপাসিটেন্স তার রেশিও কত। নেক্সট আছে দ্য লাইন ভোল্টেজ অ্যান্ড স্ট্রিং এফিসিয়েন্সি। এই প্রবলেমটা বা এই কোশ্চেনটা কিন্তু স্ট্রিং এফিসিয়েন্সির একটা খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা অনেকবার পরীক্ষাতে এসেছে, সাথে বারবার পরীক্ষাতে এটা আসে। ওকে, তো কি করব, এই যে প্রবলেমটা এটা স্ট্রিং এফিসিয়েন্সি টপিক থেকে তোলা। তো ফার্স্ট আমরা কি করব, আমরা প্রথমে স্ট্রিংয়ের ছবিটা দেখে নিই কেমন হয়, বা এই যে আমার যে 3 ডিস্ক ইনসুলেটর দিয়ে একটা যে স্ট্রিং বানানো হয় সেটা কেমন হয় প্রথমে আমরা সেটা দেখে নিই। তার যদি আমরা একটা ডায়াগ্রাম ড্র করি, ঠিক এমন দেখতে হয় 3 ডিস্ক ইনসুলেটরের যদি আমরা স্ট্রিংকে ড্র করি।
এটা একটা ডিস্ক, এটা একটা ডিস্ক, এটা একটা ডিস্ক। ওকে, এই ডিস্কটা হচ্ছে টপ ইউনিট যেটা টাওয়ারের কাছাকাছি আছে, এটা ক্রস আর্ম, এদিকটা টাওয়ার। ওকে, যেটা ক্রস আর্ম বা টাওয়ারের কাছাকাছি আছে। এই মাঝেরটা হলো মিডিল ইউনিট, নিচেরটা হচ্ছে বটম ইউনিট যেটা কন্ডাক্টরের কাছাকাছি আছে। ওকে, এখন আমরা যদি বলি এদের এক ক্রসে ভোল্টেজ কত, এদের এক ক্রসে টোটাল ভোল্টেজ যদি ভি হয়, অর্থাৎ এই কন্ডাক্টরের সাথে এই এই ক্রস আর্ম, এদের এক ক্রসে টোটাল ভোল্টেজ যদি ভি হয়, তাহলে আমরা ধরতে পারি এই একটা ডিস্কের এক ক্রসে ভোল্টেজ ভি1, সেকেন্ড ডিস্কের এক ক্রসে ভোল্টেজ ভি2 অ্যান্ড থার্ড ডিস্কের এক ক্রসে ভোল্টেজ ভি3। ওকে, এবার এই প্রতিটা ডিস্কের নিজস্ব ক্যাপাসিটেন্স আছে, এই প্রতিটা ডিস্ক নিজস্ব একটা করে ক্যাপাসিটেন্স ফর্ম করে, যাকে বলা হয় সেলফ ক্যাপাসিটেন্স। তাকে আমরা সি দিয়ে ডিনোট করি, অর্থাৎ এটা সি, এটাও সি, এটাও সি। ওকে, তেমনি আবার এই প্রতিটা ডিস্কের যে জয়েন্ট থাকে, অর্থাৎ এই যে মিডিলের যে জয়েন্টগুলো মেটাল জয়েন্ট, তারা এই যে টাওয়ার থাকে, টাওয়ারের সাথে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে, যাকে বলা হয় শান্ট ক্যাপাসিটেন্স, বা যেটা ক্যাপাসিটেন্স বিটুইন পিন অ্যান্ড আর্থ বলে ডিনোট করা হয়েছে এই ম্যাথে। তাকে আমরা লিখি C1। ওকে, তাকে আমরা C1 দিয়ে ডিনোট করি। বলে রাখি এই C1 এর ভ্যালু কিন্তু এদের ফ্র্যাকশনাল ভ্যালু, অর্থাৎ সেলফ ক্যাপাসিটেন্সের একটা ফ্র্যাকশনাল ভ্যালু, সেটা হচ্ছে C1, যেটাকে আমরা লিখি C1 ইকুয়ালস টু KC আর K ইকুয়ালস টু C1/C। এই K এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে এই ফার্স্ট পয়েন্টে। এই K এর ভ্যালুটা আমাদেরকে এই প্রবলেমটাতে বের করতে হবে, অর্থাৎ যেটা বলা আছে দ্য রেশিও অফ ক্যাপাসিটেন্স বিটুইন পিন অ্যান্ড আর্থ টু দ্য সেলফ ক্যাপাসিটেন্স অফ ইচ ইউনিট, অর্থাৎ এই কে এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে প্রথমে। কি করব তার জন্য, চলো এক এক করে আমরা প্রবলেমটা সলভ করতে শুরু করি। শুরুতে এখানে কি দেওয়া আছে, দ্য পোটেনশিয়াল অ্যাক্রস টপ ইউনিট অ্যান্ড মিডিল ইউনিট। টপ ইউনিটের দেওয়া আছে 8 kV অ্যান্ড মিডিল ইউনিটের 11 kV, অর্থাৎ টপ ইউনিটের অ্যাক্রসে পোটেনশিয়াল V1, তো আমরা এখানে পাচ্ছি V1 ইকুয়ালস টু 8 kV অ্যান্ড V2 ইকুয়ালস টু 11 kV। আমরা এই ভ্যালু দুটো এখানে পাচ্ছি। ওকে, চলো সলভ করি। আমরা ধরলাম C1 এর অ্যাক্রসে যে কারেন্ট যাচ্ছে সেটা হলো I1, এদিকে যেটা যাচ্ছে সেটা স্মল I1, সিট এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে ওটা সেকেন্ড ডিস্কের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা হলো I2, বাইরে যেটা যাচ্ছে সেটা ধরলাম স্মল I2, অ্যান্ড থার্ড ডিস্কের মধ্যে যে কারেন্ট ফ্লো করছে সেটা ধরলাম I3। তো আমরা এখানে যদি এই পার্টিকুলার পয়েন্টের নাম দিই, ছবিটা ভালো করে বুঝবে, আমি এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B। ওকে, এখন আমরা যদি এ পয়েন্টে KCL অ্যাপ্লাই করি, বা অ্যাপ্লাইং কিরচফস কারেন্ট ল অর KCL অ্যাট জাংশন বা নোড এ। আমরা যদি এ নোডে KCL অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? আমাদের KCL কি বলে? KCL বলে কোনো একটা পার্টিকুলার নোডে ইনকামিং এবং আউটগোয়িং কারেন্টের অ্যালজেব্রিক সামেশন 0 হয়, তাই তো? বা কোনো একটা পার্টিকুলার নোডে ইনকামিং এবং আউটগোয়িং কারেন্টের ভ্যালু, তাদের যে সামেশন ভ্যালু বা ইনকামিং যতগুলো কারেন্ট সাথে আউটগোয়িং যতগুলো কারেন্ট, তাদের যে যোগ বিয়োগ করে তারা অলওয়েজ আমরা তাদের ভ্যালু সমান পাবো, অর্থাৎ টোটাল ইনকামিং কারেন্ট এবং টোটাল আউটগোয়িং কারেন্ট অলওয়েজ সমান হবে। তো এখানে আমরা দেখব ইনকামিং কারেন্ট কি আছে। এ নোডে ইনকামিং কারেন্ট হলো I2, আর এ নোডের আউটগোয়িং কারেন্ট কি? I1 এবং স্মল I1। ওকে, তাহলে I2 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? I2 ইকুয়ালস টু লিখতে পারি V2 ওমেগা C। ওকে, কীভাবে এলো V2 ওমেগা C? দেখো
এটাকে আমি বলে দিই যে এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে আমরা যখন এর অ্যাক্রসে কারেন্ট বের করব, আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা হলো ভি ইকুয়ালস টু, সবের ক্ষেত্রেই একই, ভি ইকুয়ালস টু আই ইন্টু এক্সি, তাই তো, ভি ইকুয়ালস টু আই ইন্টু এক্স সি, বা ভি ইকুয়ালস টু আই ইন্টু এক্স সি মানে আমরা কি জানি, 1/ওমেগা সি। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু ভি ওমেগা সি। এই জায়গাটায় এই ফর্মুলাটাই কিন্তু আমরা এখানে বসিয়েছি। ওকে, এটাকেই আমরা এখানে পুট করেছি। দেন আই ওয়ান ইকুয়ালস টু কি, আই ওয়ান ইকুয়ালস টু ভি ওয়ান ওমেগা সি, স্মল আই ওয়ান ইকুয়ালস টু কি, ভি ওয়ান ওমেগা, যেহেতু সি ওয়ান ইকুয়ালস টু আমরা কেসি লিখেছিলাম আগেই, তাই আমি এখানে ডাইরেক্ট কেসি পুট করব। ওকে, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি কেসি পুট করব, বা এখান থেকে আমরা নিতে পারি ওমেগা সি ক্যান্সেল হয়ে গেলে যেটা থাকে ভি টু ইকুয়ালস টু ভি ওয়ান কেটে 1 প্লাস কি। ওকে, এবার আমাদের এখানে কি ভি টুর ভ্যালু আছে, ভি ওয়ানের ভ্যালু আছে, ভি টু ইকুয়ালস টু 11, ভি ওয়ান ইকুয়ালস টু 8, পুট করে আমরা এই ইকুয়েশন থেকে কে এর ভ্যালু ইজিলি বের করে নিতে পারবো। চলো দেখে নিই, ভি টু ইকুয়ালস টু 11, ভি ওয়ান ইকুয়ালস টু 8, 1 প্লাস কে, और 11 इक्वल्स टू 8 प्लस 8k, और k इक्वल्स टू 11 माइनस 8 बाई 8। এটাকে আমরা ক্যালকুলেটরে সলভ করে নেব। 11 মাইনাস 8 ডিভাইডেড বাই 8 তো 0.375। এটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ দ্য রেশিও অফ ক্যাপাসিটেন্স বিটুইন পিন অ্যান্ড আর্থ, দ্য সেলফ ক্যাপাসিটেন্স অফ ইচ ইউনিট, অর্থাৎ কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 0.375। ওকে, নেক্সট কি বলা আছে, দ্য লাইন ভোল্টেজ। এখানের মধ্যে আমরা যে ভোল্টেজ, অর্থাৎ এখানে লাইন ভোল্টেজ বের করতে গেলে আগে আমাদের এই টোটাল ভোল্টেজটা বের করতে হবে। টোটাল এই যে আমার ক্রসার্ম থেকে কন্ডাক্টর পর্যন্ত যে ভোল্টেজ অর্থাৎ ভি, এই ভ্যালুটা আমাকে আগে বের করতে হবে। আমার এখানে ভি ওয়ান আমি পেয়ে গেছি, ভি ওয়ান দেওয়া আছে 8 কেভি, ভি টু দেওয়া আছে 11 কেভি, তাহলে আমাকে ভি থ্রি বের করতে হবে। আমি এই ছবি দেখে ইজিলি বুঝতে পারছি যে ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি হবে, তাই তো। তাহলে আমি এখান থেকে ভি থ্রির ভ্যালুটা বের করে নিলেই আমি টোটাল ভি এর ভ্যালু বের করতে পারবো। আমার কাছে ভি ওয়ান ভি টু আছে, আমরা ভি থ্রি কীভাবে বের করব চলো দেখে নিই। আবার ভি থ্রি বের করার জন্য আমরা এখানে এই যে জাংশন বি আছে এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাইং কেসিএল অ্যাট জাংশন বি। জাংশন বিতে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি কি হবে, I3 ইকুয়ালস টু I2 প্লাস স্মল I2, এটা দেখো ইনকামিং কারেন্ট I3, আউটগোয়িং কারেন্ট ক্যাপিটাল I2 অ্যান্ড স্মল I2। দেন আমরা এখানে লিখতে পারি I3 ইকুয়ালস টু ভি3 ওমেগা সি, যেভাবে আগে বের করেছিলাম, I2 ইকুয়ালস টু ভি2 ওমেগা সি, স্মল I2 ইকুয়ালস টু আমরা এখানে নেব এই স্মল I2 ইকুয়ালস টু ভি1 প্লাস ভি2। দেখো এই যে সাইডের ক্যাপাসিটরগুলো এঁকেছি এগুলো কিন্তু ইমাজিনারি আমি একটা ড্র করেছি, অ্যাকচুয়াল কানেক্টেড কিন্তু এখান থেকে এদিকেই হয়। তাহলে যদি এই শান্ট ক্যাপাসিটেন্স ফর্ম হতে হয় তাহলে বি পয়েন্ট থেকে ক্রসার্ম পর্যন্ত ফর্ম হতে হবে। তাহলে বি পয়েন্ট থেকে ক্রসার্ম পর্যন্ত যে শান্ট ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ সেটা কি হবে, সেটা হবে ভি1 প্লাস ভি2। ওকে, তাই আমরা এখানে নেব ভি1 প্লাস ভি2 ওমেগা কেসি। তেমনই ওমেগা সিগুলো ক্যান্সেল হয়ে যাবে, ভি থ্রি ইকুয়ালস টু ভি টুর ভ্যালু আমরা লিখব 11 প্লাস ভি1 প্লাস ভি2 মিনস 11, ভি1 মিনস 8, ভি2 ইকুয়ালস টু 11 টু। আচ্ছা, আগে আমি লাইন ইকুয়েশনটা লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে।
V1 plus V2 K और V3 equals to 11, V1 এর ভ্যালু 8, V2 এর ভ্যালু 11 and K এর ভ্যালু 0.375 আর এটাকে আমরা ক্যালকুলেটরে সলভ করে দেখব। 18.12 কেভি এই ভোল্টেজটা আমরা পাচ্ছি 18.12। ওকে, তাহলে আমরা টোটাল ভোল্টেজ বের করতে পারবো। V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, V এর ভ্যালু 8, V1 এর ভ্যালু 11 আর V2 এর ভ্যালু 11 আর V3 এর ভ্যালু 18.12 और 37.12 কিলোভোল্ট। ওকে, এই যে ভোল্টেজটা পেলাম, এই ভোল্টেজটা কি ভোল্টেজ বা এই ভোল্টেজটাকে আমরা কি বলবো? এই ভোল্টেজটা হচ্ছে কন্ডাক্টরের সাথে আর্থের অ্যাক্রসে যে ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এই ভোল্টেজটাকে অলওয়েজ আমরা ফেজ ভোল্টেজ দিয়ে ডিনোট করি। তো আমরা এখানে ফেজ ভোল্টেজের ভ্যালু পেয়েছি, আমাকে এখানে লাইন ভোল্টেজ বের করতে হবে। লাইন ভোল্টেজের ফর্মুলা কি? ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজে কনভার্ট করার ফর্মুলা হচ্ছে লাইন ভোল্টেজ ইকুয়ালস টু √3 ইন্টু ফেজ ভোল্টেজ और √3 इंटू 37.12 इंटू √3 এটা হবে 64.3 কেভি। ওকে, এই যে ভ্যালুটা পেলাম এটা হলো আমাদের লাইন ভোল্টেজ। এবার আমাকে বের করতে বলা হয়েছে স্ট্রিং এফিসিয়েন্সি, এটা হলো 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট বলা হয়েছে স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে টোটাল ভোল্টেজ বা ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং, ভোল্টেজ অ্যাক্রস string by number of disc or n equals to voltage across বা এটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টরের কাছে যে ডিস্ক আছে তার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হলো V3। আর ভি এর ভ্যালু কত পেয়েছি আমরা? যেটা পেয়েছি 37.12। মনে রাখবে এই ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং কিন্তু আমাকে অলওয়েজ ফেজ ভোল্টেজটাকে নিতে হবে, এটাকে আমি নিতে পারবো না। ওকে, তো আমাকে ফেজ ভোল্টেজই নিতে হবে। 37.12 নাম্বার অফ ডিস্ক আছে 3, ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং ভোল্টেজ অ্যাক্রস বা V3 ভ্যালু ভোল্টেজ অ্যাক্রস ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর বা V3 ভ্যালু আমরা পেয়েছি 18.12। এটাকে সলভ করব। যেটা বেরোবে 0.683 और 68.3%, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এটা হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো আশা করি তোমাদের এই প্রবলেমটা বোঝা গেছে। চলো এবার আমরা অন্য একটা প্রবলেমের দিকে যাই। এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাজ রেজিস্ট্যান্স 0.2 ohm and inductive reactance of 0.4 ohm. The line delivers power of 500 kVA at 0.707 power factor lagging at voltage of 2 kV at the receiving end. Determine percentage voltage regulation, sending end power factor and transmission efficiency. কি বলা হয়েছে? একটা সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন আছে যার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.2 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে 0.4 ওহম।
লাইন কত পাওয়ার ডেলিভার করছে? 500 কেভিএ। কত পাওয়ার ফ্যাক্টরে? 0.707 পাওয়ার ফ্যাক্টর লাগি। ভোল্টেজ দেওয়া আছে কত, বা রিসিভিং এন্ড ভোল্টেজ দেওয়া আছে 2 কেভি। কী কী বের করতে বলা হয়েছে? পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন, সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ওকে, তো এই প্রবলেমগুলো কিন্তু অনেক পরীক্ষাতে আসে, হয় সেম ভ্যালুতে না এসেও ভ্যালু পাল্টে, মানে ভ্যালুগুলো চেঞ্জ করে করে অনেক অনেক প্রবলেম কিন্তু বারবার পরীক্ষাতে আসে। তো এই প্রবলেমটাও কিন্তু তোমাদের আপকামিং সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এই কোশ্চেনটা বেসিক্যালি শর্ট ট্রান্সমিশন লাইন থেকে নেওয়া, বা তোমাদের যে পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইনের মধ্যে শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইন আছে, তো সেই শর্ট ট্রান্সমিশন লাইন থেকে বেসিক্যালি প্রবলেমটা নেওয়া। তো কিভাবে সলভ করব চলো দেখে নিই। আমার এখানে কি কি গিভেন ডাটা, আর ইকুয়ালস টু 0.2 ওহম, এক্সএল বা লাইন রিঅ্যাক্টেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স ইকুয়ালস টু 0.4 ওহম। আমি এখান থেকে জেড এর ভ্যালু বের করতে পারি। জেড এর ভ্যালু কি? আর প্লাস জে এক্সএল, অর আর মিনস 0.2 জেড প্লাস জে 0.4। ওকে, এটা আমরা জেড এর ভ্যালু পেয়ে গেলাম। নেক্সট কি আছে? রিসিভিং এন্ড ভোল্টেজ ভিআর ইকুয়ালস টু 2 কেভি অর 2000 ভোল্ট। ওকে, রিসিভিং এন্ড পাওয়ার বা পি আউট 500 কেভিএ। ওকে, তাহলে আমরা কারেন্ট বের করতে পারি। কারেন্ট ইকুয়ালস টু কি লিখব? পি বাই বা পি আউট বাই ভি আর। কেন লিখব? কারণ এখানে পাওয়ার দেওয়া আছে কেভিএতে, তাই তো, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা কি? পি ইকুয়ালস টু ভিআই। তাহলে আমরা এখান থেকে আই ইকুয়ালস টু পি বাই ভি করতেই পারি, এই ফর্মুলাটা এখানে বসিয়েছি। দেন পি কত আছে? 500 কেভিএ, 500 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 বাই ভিআর 2000। আর এটা সলভ করলে আমরা পাবো 250। অ্যাম্পিয়ার, যেটা আমরা পেলাম কারেন্ট। ওকে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে অর কস ফাই আর 0.707। দেন আমরা এখান থেকে সাইন ফাই আর বের করতে পারি। সাইন ফাই আর এর ভ্যালু কত হবে? কস ফাই আর যদি 0.707 হয়, দেন সাইন ফাই আর এর ভ্যালুও কিন্তু 0.707 হয়। এটা তোমরা মাথায় রাখবে। ওকে, চলো তাও আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা কি করে কস ফাই আর থেকে সাইন ফাই আর বের করবে। কস ফাই আর এর ভ্যালু দেওয়া থাকলে সাইন ফাই আর এর ভ্যালু কীভাবে বের করবে আমি এই পাশে ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, কস ফাই আর ইকুয়ালস টু 0.707। দেন আমরা এখান থেকে ফাই আর করতে পারি কস ইনভার্স 0.707। তোমরা ক্যালকুলেটারে করবে। কস ইনভার্স 0.707 ইকুয়ালস টু 45 ডিগ্রি, আর তারপর সাইন ফাই আর ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি, সাইন 45 ইকুয়ালস টু 0.707। ওকে, এইভাবে তোমরা সাইন ফায়ারের ভ্যালু বের করতে পারবে এক্সামে। ওকে, আর আমি বলবো তোমরা সাইন ফায়ারের ভ্যালুটাকে এই ভ্যালুটাকে মুখস্থ রেখো। আর একটা তেমনই সেম ভ্যালু আমরা পাই ম্যাথ করার সময়, যেটা পাবে তোমরা কস ফাই আর ইকুয়ালস টু 0.8। এটা হলে অলওয়েজ পাবে সাইন ফাই আর ইকুয়ালস টু 0.6। দুটো ভ্যালু দিয়ে দিলাম, এই ভ্যালুগুলো তোমরা চেষ্টা করবে মুখস্থ রাখার। ওকে, শুধু ওভার দ্য টাইম এই ভ্যালুগুলো কিন্তু অনেক কাজে লাগে, তো এই ভ্যালুগুলো তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে। ওকে, তো আমরা পেলাম কি কি পেলাম? রিসিভিং এন্ড ভোল্টেজ পেলাম, যে ইম্পিডেন্স পেলাম, কারেন্ট পেলাম। এবার কি বের করতে বলা হয়েছে? আমাদের পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন বের করতে বলা হয়েছে। তো পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন বের করার আগে আমাকে কি বের করতে হবে? সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করতে হবে। কীভাবে বের করব?
VR equals to 2000 plus J0 or 2000 volt. Okay. I যেহেতু আমরা ভেক্টর করব তাই কি করব আমরা, যেহেতু পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং তাই আমরা লিখব I cos phi r মাইনাস j sin phi r। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে এটা আমরা মাইনাস লিখলাম, যদি পাওয়ার ফ্যাক্টর লিডিং হতো তাহলে এই মাইনাসটাকে আমরা প্লাস লিখতাম। ল্যাগিংয়ের জন্য আবার মনে রাখবে, ল্যাগিংয়ের জন্য আমরা মাইনাস করেছি, লিডিংয়ের জন্য আমরা এটা প্লাস করতাম। ওকে, নাও আয়ের ভ্যালু আমরা পেয়েছি 250, cos phi r 0.707 মাইনাস j 0.707, আর এটাকে সলভ করলে আমরা পাবো, আবার ক্যালকুলেটরে হেল্প নেব, 0.707 176.75 মাইনাস j 176.75। ওকে, তো এটা আমরা পেলাম আয়ের ভ্যালু। না, আমরা কি জানি, সেন্ডিং এন্ড ভোল্টেজ ইকুয়ালস টু রিসিভিং এন্ড ভোল্টেজ প্লাস লাইনের ট্রান্সমিশন লাইন ড্রপ। ছবিটা যদি আমি তোমাদের পাশে এঁকে দিই, দেখতে পাবে এই ছবিটা, আর কিন্তু তোমরা পরীক্ষাতে আঁকবে। এটা হলো সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা আর, এটা এক্সেল, এখানে ভিআর, লোড, এই ছবিটা কিন্তু তোমরা পরীক্ষাতে আঁকবে। দেখো এই আর অ্যান্ড এক্সেল নিয়ে জেড ফর্ম হচ্ছে, আমি এখান দিয়ে একটা ভোল্টেজ দিচ্ছি, এখান দিয়ে একটা ভোল্টেজ দিচ্ছি, এখানে একটা ভোল্টেজ গিয়ে পৌঁছচ্ছে। সাপোজ আমি ভিএস দিলাম 10, ভিআর পেলাম 8, দেন মাঝের দুই কোথায় গেল, মাঝের দুই কোথায় গেল, সেই দুইটা চলে এলো এই জেডের মধ্যে, বা এই ট্রান্সমিশন লাইন যে ড্রপ করাবে, যে ভোল্টেজে ড্রপ করাবে সেটা হলো 2 ভোল্ট। সেটা আমি কিভাবে বার করব, আমরা ভোল্টেজ ইকুয়ালস টু কি জানি, কারেন্ট ইনটু ইম্পিডেন্স, যেটাকে আমি এইখানে লিখেছি। ওকে, এই ছবিটা পরীক্ষায় আঁকবে, এর সাথে এই একটা ফেজর ডায়াগ্রাম ড্র করতে হয়, যেটা তোমরা পরীক্ষাতে আঁকবে। আমি ফেজর ডায়াগ্রামটা তোমাদের এঁকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা কি করব, ফেজর ডায়াগ্রাম ড্র করার সময় আমরা অলওয়েজ রিসিভিং সাইড থেকে আসবো, অর্থাৎ শেষের দিক থেকে আসবো। রেফারেন্স লাইন হিসেবে নেব ভিআর, রেফারেন্স লাইন হিসেবে নেব ভিআর। দেন যেহেতু পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং তাই আই নিচের দিকে, ভোল্টেজ রিসিভিং এন্ড ভোল্টেজ আর কারেন্টের মাঝের অ্যাঙ্গেলকে আমরা ডিনোট করি ফাই আর দিয়ে। ওকে, তারপর কি করব, আমরা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর এই ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, সেই দুটোকে ফেজর ডায়াগ্রামে পুট করব। কিভাবে করব, এই আয়ের অ্যাক্রসে এদিক আমরা কি জানি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, রেজিস্ট্যান্সের যখন আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করি, কারেন্টের সাথে ভোল্টেজ কত অ্যাঙ্গেলে থাকে, কারেন্ট আর ভোল্টেজের মাঝে কোনো অ্যাঙ্গেল থাকে না, অর্থাৎ একই লাইনে সেম ফেজে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ লাই করে। তো আমরা যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ লাইনটা নিই, সেটা কোথায় টানবো, এই আই থেকে নিয়ে সোজা এইখানে আসবো, সে এই জায়গায় টানবো, পুরোপুরি আয়ের সোজাসুজি। তোমরা পরীক্ষাতে কি করবে, তোমরা স্কেল বা চাঁদা বসাবে এই আইটার ওপর, বা সেট স্কোয়ার বসাবে আয়ের ওপর, দিয়ে পুরো সেম এই লাইন ধরে টানবে, গিয়ে যেখানটা এই ভিআরের শেষে লাইনটা টানবে। পুরো আই আর আইআর বা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই দুটো যেন সেম সেম লাইনে লাই করে, দেখো যেন সেম সেম লাইনে লাই করে। নেক্সট এক্সেল, সেটা কি হবে, আমরা কি জানি, রেজিস্ট্যান্সের সাথে রিঅ্যাকট্যান্সের মাঝে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। ওকে, তাই এইভাবে টানলাম, এদের মাঝের যে রেজাল্ট্যান্ট সেটা হলো আইজেড, আর এখান থেকে টেনে সোজা উপরে ঠেকিয়ে দেবে, এটা যেটা পাবে সেটা হলো ভিএস। আই এবং ভিএস এর মাঝের যে অ্যাঙ্গেল সেটা হলো, সেটা আমি ইয়েলো দিয়ে করলাম, সেটা হলো ফাই এস, আর সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেল বা সেন্ডিং এন্ড ভোল্টেজের সাথে কারেন্টের যে অ্যাঙ্গেল সেটা হলো ফাই এস। ওকে, তো আমরা এখানে কি বের করছিলাম, আমরা এখানে বের করছিলাম ভিএস। এইটা আমি পরের পেজে সলভ করে দেখাচ্ছি তোমাদের। ভিএস ইকুয়ালস টু, ভিআর এর ভ্যালু আমরা পেয়েছি কত,
2000 প্লাস আয়ের ভ্যালু কত আছে 176.65 মাইনাস 176.75 মাইনাস জে 176.75 ইন্টু জেডের ভ্যালু আছে জেড আমরা পেয়েছি 0.2 প্লাস জে 0.4। ওকে, তো এটাকে আমরা ক্যালকুলেটরে সলভ করে নেব। কীভাবে করবে আমি আগে দেখে দিই, ভেঙে তোমাদের দেখিয়ে দিই। প্রথম এই ইকুয়েশন দিয়ে গোটাটাকে একবার গুণ করবে, তারপর এইটা দিয়ে গোটাটা একবার গুণ করবে, তাহলে যেটা পাবে হচ্ছে 176 ইন্টু 0.4, এটা হচ্ছে 70.7 মাইনাস জে 35.35 জে 70.7 মাইনাস প্লাস এ মাইনাস জে স্কোয়ার 70.7। এবার আমরা কি জানি জে স্কোয়ার ইকুয়ালস টু -1, -1 এর জন্য এইটা কি হবে +1 এ কনভার্ট হবে, আর 2000 প্লাস 35.35 প্লাস জে 70.7 মাইনাস জে 35.35 জে স্কোয়ার যেহেতু -1 দেন মাইনাসে মাইনাসে প্লাস 70.7। আর এটা আমরা সলভ করলে পাবো প্লাস 35.3 2106.05 প্লাস জে 35.35। ওকে, আমরা এই ভ্যালুটা পেলাম। এটা কি ভ্যালু? এটা ভেক্টর ভ্যালু, তাই তো? এই ভ্যালুটা বা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। এই ভ্যালুটা আমার এখান থেকে ম্যাগনিটিউড বের করতে হবে। ম্যাগনিটিউড বের করার ফর্মুলা কি? ম্যাগনিটিউড অফ ভিএস। আমরা এই কি জানি, যখন রেক্ট্যাঙ্গুলার ফর্মে এই ইকুয়েশনটা থাকে এক্স প্লাস জে ওয়াই, তখন আমরা ম্যাগনিটিউড কীভাবে বের করি? ম্যাগনিটিউড বের করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে। ওকে, আর অ্যাঙ্গেল কীভাবে বের করি? থিটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই দুটো ফর্ম করে, এই দুটো ফর্ম্যাটে আমরা এটা দিয়ে আমরা যদি যে কোনো একটা ভ্যালু ধরলাম, আমি ধরলাম এ, তাহলে আমরা যে ভ্যালুটা পাই এ অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ পোলার ফর্মে যে ভ্যালুটা আসে সেটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করি। তো আমরা সেটাই করব। প্রথম এই ভ্যালুটা নেব √, এক্স মিনস এখানে 2106.05 তার স্কোয়ার প্লাস 35.35 যেটা ওয়াইয়ের ভ্যালু তার স্কোয়ার। এটাকে তোমরা ক্যালকুলেটারে পুট করবে 2106.05 স্কোয়ার প্লাস 2106.35 ভোল্ট। এটা আমরা পেলাম সেন্ডিং এন্ড ভোল্টেজ। ওকে, এটা আমরা পেলাম সেন্ডিং এন্ড ভোল্টেজ। আমাদের কি বের করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন, পাওয়ার ফ্যাক্টর সেন্ডিং এন্ড আর ট্রান্সমিশন এফিসিয়েন্সি। সো পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন কি হবে? তার ফর্মুলা পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ বাই রিসিভিং এন্ড ভোল্টেজ। ওকে, ইন্টু 100। দেন আমরা কত পাবো? সেন্ডিং এন্ড ভোল্টেজ কত আছে? 2106 কত বেরিয়েছে 35। রিসিভিং এন্ড ভোল্টেজ আছে 2000
বাই ভিআর মানে 2000 রিসিভিং এন্ড ভোল্টেজ ইন্টু 100 করলে আমরা যেটা পাবো 2106 5.32%। এটা পেলাম আমরা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। ওকে, নেক্সট যেটা বলা আছে সেটা হলো সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর বের করব, কিভাবে করব দেখো। সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর বার করতে গেলে প্রথম আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে, অর্থাৎ ফাই এস এর ভ্যালু বের করতে হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ফাই এস ইকুয়ালস টু ফাই আর প্লাস সেন্ডিং এন্ড ভোল্টেজ অ্যান্ড রিসিভিং এন্ড ভোল্টেজের মাঝে অ্যাঙ্গেলকে যদি আমি আলফা দিই, দেন ফাই আর ইকুয়ালস আলফা, ফাই আর প্লাস আলফা। আমি এই ফাই আর এই আলফা এই দুটো ভ্যালুকে যদি অ্যাড করি তাহলে আমি ফাই এস পাবো, সহজেই ফাই এস পাবো। ওকে, তাহলে আমার কাছে ফাই আর এর ভ্যালু আছে। ফাই আর এর ভ্যালু কত সেটা আমি সহজেই বের করে নিতে পারবো, যেটা হলো ফাই আর ইকুয়ালস টু কস ইনভার্স 0.707 আর 45 ডিগ্রি। আগেই বের করে দেখিয়ে দিয়েছি তোমাদের, আমরা বের করে নিতে পারবো। নাও আলফা কিভাবে বের করব? আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভি আর অ্যান্ড ভিএস, অর্থাৎ সেন্ডিং এন্ড ভোল্টেজ অ্যান্ড রিসিভিং এন্ড ভোল্টেজের মাঝের যে অ্যাঙ্গেল সেটা হলো আলফা। সেটা কী করে বের করব? দেখো আমি এখানে একটা ফর্মুলা দিয়েছি, এখানে আমি থিটা লিখেছি, ওখানে আমরা আলফা নিচ্ছি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল বের করবো কীভাবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দেন ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালু কত 35.35 বাই এক্স এর ভ্যালু হচ্ছে 2106.05। তাহলে এটাকে আমরা সলভ করলে পেয়ে যাব সহজেই আলফার ভ্যালু কত হবে, ট্যান ইনভার্স 35.35 ডিভাইডেড বাই 2106.05, 0.96 ডিগ্রি। ওকে, 0.96 ডিগ্রি। তাহলে আমরা ফাই এস এর ভ্যালু কত পাবো? ফাই এস ইকুয়ালস টু আমরা পাচ্ছি ফাই আর প্লাস আলফা আর 45 ডিগ্রি প্লাস 0.96 ডিগ্রি আর 45.96 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সহজেই বের করতে পারবো cos phi s ইকুয়ালস টু cos 45.96 ডিগ্রি আর cos 45.96 ইকুয়ালস টু 0.695 ল্যাগিং। ওকে, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তোমরা বলবে যে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং এলো কী করে আমরা বুঝলাম? যদি এই ভ্যালুটাকে তোমরা 1-এর ওপরে পাও তার মানে জানবে পাওয়ার ফ্যাক্টর লিডিং। এই ভ্যালুটা আমরা 1-এর কম পেয়েছি, যার জন্য পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আছে। ওকে, বোঝা গেছে? এতদূর ক্লিয়ার? এবার আমরা যেটা বের করব, আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটা হলো ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ট্রান্সমিশন এফিসিয়েন্সি বের করতে গেলে আমাদের প্রথমে রিসিভিং এন্ড পাওয়ার অ্যান্ড সেন্ডিং এন্ড পাওয়ার বের করতে হবে। দেখো এখানে রিসিভিং এন্ড পাওয়ার দেওয়া আছে 500 kVA অ্যাট 0.707 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। এই পাওয়ার ফ্যাক্টর বা এই পাওয়ারটা কিন্তু কেভিএতে দেওয়া আছে, আমার এই পাওয়ারটা কিলোওয়াটে লাগবে। কিভাবে করব কিলোওয়াটে? পি আউট বা রিসিভিং এন্ড পাওয়ার 500 ইন্টু 0.707 আর ভিআই ইন্টু কস ফাই করলে আমরা যে পাওয়ারটা পাই সেটা হলো অ্যাক্টিভ পাওয়ার। আমরা গুণ করে এটা দেখব কত হচ্ছে, 500 ইন্টু 0.707 353.5 কিলোওয়াট। ওকে, এটা পাচ্ছি। আর আমরা যেটা বের করব, আমরা বের করব ট্রান্সমিশন লস। ওকে, লাইনের লস বের করার ফর্মুলা হচ্ছে
আই স্কোয়ার আর। আই কত আছে আমাদের এখানে 250 স্কোয়ার, আর আছে 0.2। এটা সলভ করলে আমরা পাবো 12500 ওয়াট আর 12.5 কিলোওয়াট। ওকে, তাহলে আমরা ইনপুট পাওয়ার কত পাবো? আমরা ইনপুট পাওয়ার মানে কি জানি? ইনপুট পাওয়ার মানে জানি রিসিভিং এন্ড পাওয়ার প্লাস ট্রান্সমিশন লস, অর্থাৎ ট্রান্সমিশন লস আর রিসিভিং এন্ড পাওয়ার এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে যে টোটাল ভ্যালুটা পাই সেটা হলো ইনপুট পাওয়ার। তাহলে 353.5 প্লাস 12.5 और 353.5 তো আমরা পাই 366 কিলোওয়াট। ওকে, এটা পাই। দেন ট্রান্সমিশন এফিসিয়েন্সি কি হবে? অবভিয়াসলি আমরা পার্সেন্টেজে বের করব। দেন আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু 100। আউটপুট পাওয়ার কত? 366, ইনপুট পাওয়ার হচ্ছে 353.5 ইন্টু 100, যেটাকে আমরা সলভ করব। সরি, ভ্যালুটা একটু উল্টো লেখা হয়ে গেছে। 353.5 যেটা হবে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার হবে 366 ইন্টু 100 হবে 353.5 আর আমরা পাবো 96.58%। ওকে, তো এটা ছিল এই প্রবলেমটা। এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক আসে, অনেক ভ্যালু মানে অনেকবার, প্রায় বলতে গেলে প্রতি বছরই এই ধরনের কোনো না কোনো প্রবলেম কিন্তু পরীক্ষাতে এসেছে। শুধু ভ্যালুগুলো চেঞ্জ করা থাকে, কখনো তোমার শুধু সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করতে দেয়, কখনো ভোল্টেজ রেগুলেশন বের করতে দেয়, কখনো পাওয়ার ফ্যাক্টর বের করতে দেয়, এই ট্রান্সমিশন এফিসিয়েন্সি বের করতে দেয়। এই ধরনের পাল্টে বিভিন্ন রকম প্রবলেম দেয়, কিন্তু এই শর্ট ট্রান্সমিশন লাইনের অঙ্ক প্রায় প্রতিবারই কিন্তু পরীক্ষাতে আসে। তো এবারেও এই ধরনের প্রবলেম আসার কিন্তু খুব বেশি চান্স আছে, তাই তোমরা এই ধরনের প্রবলেম কিন্তু খুব বেশি করে প্র্যাকটিস করো। ওকে, নেক্সট যে প্রবলেমটা আমরা সলভ করব, এটা হলো একটা পাওয়ার ফ্যাক্টরের ম্যাথ, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ম্যাথ। কি বলা আছে? অ্যান অল্টারনেটর ইজ সাপ্লাইং এ লোড অফ 500 কিলোওয়াট অ্যাট 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। একটা অল্টারনেটর 500 কিলোওয়াট লোড সাপ্লাই দিচ্ছে 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। if the power factor is raised to unity, যদি পাওয়ার ফ্যাক্টর ইউনিটিতে রেইজ করা হয়, how many more kilowatt can the alternator supply for the same rating? তাহলে এই অল্টারনেটর সেম রেটিং এর জন্য কত পাওয়ার সাপ্লাই দেবে? ওকে, কত বেশি পাওয়ার সাপ্লাই দিতে পারবে। তো শুরুতে আমরা কি করব? প্রথম আমরা দেখব যে কত কেভিএ পাওয়ার ফ্যাক্টর কত কেভিএ সাপ্লাই অল্টারনেটর দিচ্ছে। দেখো এখানে দেওয়া আছে 500 কিলোওয়াট অ্যাট 0.6 ল্যাগিং পিএম পাওয়ার ফ্যাক্টর। দেন আমরা কি জানি? কেভিএ ইকুয়ালস টু কিলোওয়াট বাই কস ফাই। কিলোওয়াট কত আছে? 500, কস ফাই আছে 0.6, যেটাকে আমরা সলভ করব। সলভ করলে পাবো 833.33 কেভিএ। ওকে, এটা পেলাম, এটা হলো অল্টারনেটর কেভিএ। নাও কিলোওয়াট অ্যাট 0.6 পিএফ কত? 500 কিলোওয়াট অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অর 1 কত হবে? আমরা যে কেভিএ পেয়েছি এর সাথে পাওয়ার ফ্যাক্টর যদি গুণ করে দিই আমরা পেয়ে যাব 833.33 ইন্টু 1 অর 833.33 কিলোওয়াট।
এটা পেলাম। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে অল্টারনেটর কত বেশি পাওয়ার সাপ্লাই করছে সেটা আমরা কি করে পাবো? more kilowatt can supply by the alternator কত? এই কিলোওয়াট যেটা আমরা পেয়েছি এখান থেকে আমরা এই কিলোওয়াটকে বাদ দিয়ে দেবো, দেন 833.33 মাইনাস 500 or 333.33 কিলোওয়াট। অর্থাৎ যদি পাওয়ার ফ্যাক্টর আমরা ইউনিটি করি তাহলে কিন্তু এই অল্টারনেটর এতটা বেশি অর্থাৎ 333.33 কিলোওয়াট পাওয়ার বেশি সাপ্লাই করতে পারবে। ওকে, এই ছিল এই অঙ্কটা। তো চলো দেখি আরেকটা আমরা প্রবলেম সলভ করে দেখবো পাওয়ার ফ্যাক্টরের উপরে। এটা বলা হয়েছে এ 3 ফেজ 5 কিলোওয়াট induction motor has a power factor of 0.75 lagging. A bank of capacitor connected in delta across the supply terminals and power factor raised to 0.9 lagging. কি বলা হচ্ছে? একটা 5 কিলোওয়াটের ইন্ডাকশন মোটর আছে যার পাওয়ার ফ্যাক্টর আছে 0.75 ল্যাগিং, অর্থাৎ ইনিশিয়াল পিএফ 0.75 ল্যাগিং। মোটরের কিলোওয়াট রেটিং দেওয়া আছে, সেটা হলো 5 কিলোওয়াট বা 5000, 5 কিলোওয়াট আর 5000 ওয়াট। ওকে, যেটা হলো যেহেতু এখানের মধ্যে কোনো এফিসিয়েন্সি বলা নেই তাই আমরা এখানে ধরবো এফিসিয়েন্সি 100%, অ্যাসিউম। দেন ইনপুট পাওয়ার কি হবে, সেটাও 5000 ওয়াটই হবে। ওকে, তাহলে এখানের মধ্যে যেহেতু ইনপুট পাওয়ার আর আউটপুট 100%, তাই টোটাল পাওয়ার যেটা আমরা পাবো সেটা আমরা 5000ই ধরবো। সেটা ইনপুটই হোক আউটপুটই হোক যে কোনো পাওয়ার আমরা 5000ই ধরবো, অর্থাৎ এর মধ্যে কোনো লস আমরা পাচ্ছি না। তো ফাইনাল পাওয়ার ফ্যাক্টর কত বলা হয়েছে? 0.9 ল্যাগিং, আর ফাইনাল পিএফ 0.9 ল্যাগিং। ওকে, তাহলে আমরা কিভাবে সলভ করব? প্রথম আমরা ফাই বের করব। ইনিশিয়াল পিএফটাকে আমরা ধরবো cos phi1 ইকুয়ালস টু 0.75 or phi1 equals to cos inverse 0.75, cos inverse 0.75 হচ্ছে 41.41 ডিগ্রি। দেন আমরা tan phi1 পাবো, tan 41.41 ডিগ্রি और tan 0.8819। ওকে, সিমিলারলি আমরা এখানে cos phi2 বের করতে পারবো। cos phi2 equals to 0.9 और phi2 equals to cos inverse 0.9 और cos inverse 0.9 25.84 ডিগ্রি। তেমনি আমরা tan phi2 বের করতে পারবো, tan 25.84 ডিগ্রি और tan 25.84 equals to 0.4842। ওকে, তো আমরা এখানে tan phi1 এর ভ্যালু পেলাম, tan phi2 এর ভ্যালু পেলাম 0.428, আমরা 0.4843 লিখব। ওকে, তো আমরা এখানে tan phi1 আর tan phi2 দুটো ভ্যালু আমরা পেয়েছি। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের কেভিএআর বের করতে হবে। লিডিং কেভিএআর taken by
ক্যাপাসিটর ব্যাংক ফর্মুলা হলো পি ব্র্যাকেটে tan phi 1 মাইনাস tan phi 2, ওকে। দেন পি হচ্ছে 5000, যেটা আমরা পেয়েছি আগেই। tan phi 1 পেয়েছি 0.8819, tan phi 2 পেয়েছি 0.4843, যেটাকে আমরা সলভ করব। 19 minus 0.483, (1988 VAR or 1.99 kVAR), ওকে। আমরা যেটা পেলাম 1.99 kVAR। এটা কি পেলাম? এটা টোটাল ক্যাপাসিটর ব্যাংকের পেলাম। আমাদের কি বের করতে বলা হয়েছে? প্রতিটা ফেজে। দেন the kVAR rating of each phase, আমরা কি করব? যেহেতু তিনটে ফেজ তাই 3 দিয়ে ভাগ করে দেব, ইকুয়ালস টু 1.99 ডিভাইডেড বাই 3, 0.663 kVAR। এটা হলো অ্যান্সার, ওকে। তো এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসে, তো তোমাদের আপকামিং সেমিস্টার পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে, ওকে। তো এই ছিল কয়েকটা প্রবলেম, যে প্রবলেমের ওপর আমরা ডিসকাশন করলাম। এই যে প্রবলেমগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে বা আসার খুব বেশি চান্স আছে। তো তোমরা যদি এই ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেমের উপর আরও ভিডিও পেতে চাও, তাহলে সেটা তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমরা অবশ্যই এর ওপরে আরও ভিডিও নিয়ে আসবো। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে তোমরা জানিও। আর আমাদের যে শুধু এই ম্যাথামেটিক্যাল প্রবলেম নয়, এই আমাদের যে তোমাদের এক্সাম রিলেটেড আরও যে সাজেশনস প্রতিটা সাবজেক্টের ওপর সাজেশন, প্রতিটা সাবজেক্টের ওপর নোটস, অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস বা ডাউট সলভিং, সব কিছুই কিন্তু আমাদের এই যে নলেজ সেলে কিন্তু আমরা সব রকমের কোচিং করিয়ে থাকি, অর্থাৎ সব রকমের গাইডেন্স দিয়ে থাকি। তোমাদের আপকামিং পরীক্ষার ওপর কিন্তু অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাস কিন্তু আমাদের চলছে। আমাদের এর সাথে সাথে আমাদের নোটস, প্রতিটা সাবজেক্টের ওপর মানে টপিক ওয়াইজ নোট বা সিলেবাস, তোমাদের সিলেবাস বেসিস টপিক ওয়াইজ নোট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আপকামিং সাজেশনস, তার অ্যান্সার সব কিছু কিন্তু আমরা সলভ করে প্রোভাইড করে থাকি। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া আছে নাম্বার 9038908335 আর 7003157278, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা এই আমাদের নলেজ সেলের যে কন্ট্যাক্ট ডিটেলস তাকে সেটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও, ভিডিওটা লাইক করে দিও, সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আরও কন্টেন্ট তোমরা পেতে বা এডুকেশন রিলেটেড আরও কন্টেন্ট তোমরা পেতে আমাদের এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, জানো, থ্যাংক ইউ।